হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিমা আবারও চলে এসেছি অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুবই বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকে আমি চলে এসেছি একেবারে ভিন্ন একটা ভিডিও নিয়ে, যেটি কিনা দেখেই বুঝতে পেরে গেছেন আমি ঠিক শীতলের কথা বলছি। এটি উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। আর এই শীতল তৈরির এই প্রসেসটি আজকে আমি আপনাদের কাছে খুব সহজে তুলে ধরার চেষ্টা করব, যেটি একবার দেখলে কিনা বুঝতে পেরে যাবেন আপনারাও। তো এই শীতল তৈরি করতে কচু শাক লাগে, যার কারণে আমি আমার বড় আপু সহ ক্ষেত বাড়িতে চলে এসেছি কচু শাক তুলে নেওয়ার জন্য। তো এই যে এইভাবে কেটে কেটে রেখে দিয়েছি, দেন এগুলো বাসায় নিয়ে আসি। অনেকে কিন্তু কচু শাকটা ছুলে নেয় না, হ্যাঁ, কিন্তু আমরা ছুলে নিচ্ছিলাম এইভাবে করে। ছুলে নিলে হয় কি, শীতলটা যখন তৈরি করা হয় তখন কিন্তু মানে পাটের মতো হয়, একটু আঁশ টাইপের, এটা কিন্তু থাকে না। আর যদি না ছুলে নেওয়া হয় তাহলে কিন্তু আঁশটা থেকে যায়, খেতে এত বেশি ভালো লাগে না। এই কারণে আমরা ছুলে নিচ্ছি। আপনারা চাইলে পাতাও ব্যবহার করতে পারেন, আমিও কিন্তু পাতা ব্যবহার করছি। পাতা ব্যবহার করলে হবে কি, একটু দেখতে সবুজ সবুজ লাগবে, নরম নরম হবে, বেশ ভালো লাগবে। আর নতুবা কিন্তু শীতলটা একেবারে সাদা সাদা লাগবে। শীতল খেতে যেমন টেস্টি হয়, ঠিক তেমনি একটু কষ্ট আছে। তো একবার যদি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু সারা বছর ধরে রোদে শুকিয়ে সংরক্ষণ করে খাওয়া যায়। বিশেষ করে বর্ষাকালে এটি খুবই উপকারে আসে। তো আমরা কচু শাকগুলো এইভাবে এক টাকরের মতো ছোট করে কেটে নিচ্ছিলাম, তারপর ছুলে নিচ্ছিলাম। ফাইনালি ছুলে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন সুন্দর মতো করে ধুয়ে নিয়ে একটা হামুতে, হ্যাঁ, পিষে নেব। এই যে এইভাবে করে এই হামুটা ব্যবহার করতেছি, এখানে কচু শাকগুলো থেতো করে নেব। আপনারা চাইলে কিন্তু ঢেঁকি নতুবা অন্য কোনো নিয়মেও এগুলো থেতো করে নিতে পারেন। তো আমি একবার দিয়েছি, টেস্ট করে দেখলাম অল্প একটু, তো এরকমটা আসছে। এই যে তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে। কালারটা খুব সুন্দর আসছে, তাই না? আমাদের এদিকে কিন্তু আমরা ঢেঁকিও ব্যবহার করে থাকি, কিন্তু যাদের ঢেঁকি থাকে না তারা এই প্রসেসটি ফলো করতে পারেন। আপনার হাতে না গেলে যেটি সহজ হবে, আপনি সেই প্রসেসটি ফলো করে কচু শাকগুলো থেতো করে নিতে পারেন। তো যেহেতু অনেকগুলো কচু ছিল, আমার এগুলো থেতো করতেও কিন্তু বেশ সময় লাগছে। তো একটু 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 করে আমি সব কচুগুলো থেতো করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু রোদে হালকা শুকিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু রোদে শুকিয়ে নিইনি। রোদে শুকিয়ে নিলে কিন্তু থেতো করতে একটু কষ্ট হয়। ফাইনালি আমার এক ডালের মতো কচু শাক থেতো করে নেওয়া হয়ে গেছে, শেষ। এখানে আমি এই মশলাগুলো ব্যবহার করব শীতলের মধ্যে। এগুলো কিন্তু দোকানে গিয়ে যদি বলেন যে আমি শীতল তৈরি করব, শীতলের মশলা দেন, তাহলে কিন্তু ওরা দিয়ে দেয়। এখানে আমি শুটকি মাছ নিয়েছি, এখানে গরম মশলা যেটাকে বলে ডাল ব্যবহার করেছি, আরও কী যেন গরম মশলার মধ্যে যে ঠিক ওগুলো, মেথি, আর ওটা হচ্ছে ধনিয়া, আর ওটা হচ্ছে পাঁচফোড়ন। তো এগুলো এখন আমি হালকা আঁচে ভেজে নেব। সর্বপ্রথম আমি শুটকিটা ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন হালকা আছে, কিন্তু বেশি লাল হলে কিন্তু ভালো লাগবে না, কালো হলেও পুড়ে যাবে, ভালো লাগবে না, তেতো করবে। এখানে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম হালকা আছে, এটাও এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে নেব। একেবারেই কিন্তু পিষে নেওয়ার দরকার নেই, একটু দানা দানা হলেও কিন্তু ভালো লাগে। তো একটা প্লেটে আমি এটা ঢেলে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু দানা দানা লাগতেছে না, এরম করে রাখলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে শুটকি মাছটা, এটা আমি একটা সারোয়া নোড়াতে পিষে নিচ্ছি, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু শুটকি মাছের যে গন্ধটা, এই গন্ধটা থাকে, এই গন্ধটা আমার কাছে খারাপ লাগে, যার কারণে আমি এই সারোয়া নোড়াতে পিষে নিচ্ছি। শীতল তৈরির এখনকার প্রসেসটা খুবই সিরিয়াস, এই নিয়মটি একটু ভালো করে দেখবেন।
এই থেতো করা কচু শাকগুলা এইগুলা আমি একটা গাবলাতে এইভাবে করে একটা চামচের সাহায্যে একটু একটু করে নিয়ে ছড়িয়ে দেব খুব সুন্দর মতো করে। দেন একটু করে লবণ ছিটিয়ে দেব আর শুটকি মাছের গুঁড়োটা ছিটিয়ে দেব। লবণ দিয়ে নিলাম, এখন শুটকি মাছের গুঁড়াটাও ছড়িয়ে নিলাম। পর্যায়ক্রমে সবগুলো এইভাবে দিয়ে নিয়ে নেব। এই কচু শাকগুলো এইভাবে করে লবণ এবং শুটকি মাছ দিয়ে মাখিয়ে নেওয়ার পর 12 ঘন্টার জন্যে আমি এটাকে ঢেকে রেখে দেব। তো 12 ঘন্টা পর আমার এরকম একটা দেখাচ্ছে কচু শাকগুলো। এগুলো কিন্তু পচে গেছে। এখন আমি হাতে নিয়ে দেখতেছি খুবই নরম হয়ে আসছে। তো এগুলো চিপে রসটা কিন্তু বের করে দিতে হবে, নতুবা এই রসটা থাকার কারণেই কিন্তু শীতলটা টক টক করবে। এইগুলোকে পিষে নেব। তো হাতে নিয়ে ভালোভাবে হচ্ছিল না, একটা আমি নেট ইউজ করেছি এখানে, যেখানে পরিমাণ মতো নিয়ে চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, নেটও ইউজ করতে পারেন। এখন এগুলো একটু একটু করে পিষে নেব। তখন থেতো করে নিয়েছি, এখন পিষে নিচ্ছি। এই পিষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু শীতল ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন একেবারে মাটিতে বসে আমি সবটা দিয়ে সুন্দর করে তৈরি করার চেষ্টা করতেছি। আপনারাও ঠিক এইভাবেই সুন্দর মতো করে একটু পিষিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তো একটু একটু করে পিষে সবগুলোই আমি শেষ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই রসুনগুলো, হ্যাঁ এখানে কিন্তু পরিমাপ খেয়াল করতে হবে। এখানে আমি হাফ কেজির মতো রসুন ব্যবহার করেছি। রসুন ছুলে নিয়েছি, দেন আমি পিষেও নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এক ডালি কচুর জন্য ঠিক কতগুলো রসুন আমি নিয়েছি, আপনারাও নেবেন। আর এই যে আমার গরম মশলাগুলো পিষে নেওয়া ছিল, এইগুলো এখন আমি দিয়ে মাখিয়ে নেব। এইগুলো হচ্ছে ধনিয়া আর ওগুলো হচ্ছে গরম মশলা। তো আবারও সেই পিষে নেওয়া কচুগুলো সুন্দর মতো করে বিছিয়ে দিয়ে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনিয়ার গুঁড়োগুলো এইভাবে করে দিয়ে নিচ্ছি। এই জিনিসটাও কিন্তু সুন্দর মতো করে খেয়াল করবেন, হ্যাঁ। আর যত বেশি মশলা ব্যবহার করবেন এই শীতলে তত বেশি কিন্তু ফ্লেভার দেবেন। তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে পরিমাপের অবশ্যই বাইরে না। পরিমাপের বাইরে হলে কিন্তু প্রত্যেকটা জিনিসই খারাপ লাগে, আর এই জিনিসটাও কিন্তু একটু তেতো হয়ে যাবে। আমি 200 গ্রামের মতো এখানে আমি গরম মশলা ব্যবহার করেছিলাম, আর হচ্ছে ধনিয়া 100 গ্রামের মতো ব্যবহার করেছি। তো এইভাবে করে হাত দিয়ে বসিয়ে বসিয়ে দিচ্ছি, সুন্দর মতো করে একটু লেপিয়ে দিতে হবে। আবার একটু হচ্ছে রসুন আর হচ্ছে মশলা এইভাবে করে বারবার করে আমি দিয়ে নেব। একই নিয়মে কিন্তু যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এইভাবে করে দিয়ে নেব। এখানে আমাকে হেল্প করতেছিল আমার ভাবি, হ্যাঁ আমার খুব বেশি ভালো লাগতেছিল যে ননদ ভাবি মিলে কথা বলতেছিলাম আর এই কাজটা করতেছিলাম। আর তার সাথে মশলার ঘ্রাণ, সব ব্যাপার মিলিয়ে যেন অন্যরকম। এখন আবারও আমি রসুন আর হচ্ছে মশলা ছড়িয়ে নেব। ফার্স্ট টাইম কিন্তু আমি অল্প মশলার গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু এইবার যেহেতু ফাইনালি এইবার বেশি করে দিয়ে নিচ্ছি, তখন শুধুমাত্র একটু কুচিয়ে নেওয়ার কারণে লবণ আর সামান্য কিছু মশলা আর হচ্ছে শুটকি গুঁড়াটা দিয়ে নিচ্ছিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে পর্যায়ক্রমে মশলা আর রসুনটা দিলে হবে কি সবগুলোতে খুব সুন্দর মতো করে মশলা এবং রসুনটা লেগে যাবে। এই কারণে এইভাবে করে ভাগে ভাগে করে দিয়ে নিচ্ছি। আর একটু আছে, আর একটু দিয়ে নিলেই কিন্তু শেষ হয়ে যাবে। অল্প যে একটু থেতো করা কচু আছে এগুলো এখন দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেছে। ফাইনালি এবার রসুন এবং মশলা দেব, এটাই শেষ। এটি যখন করছিলাম তখন মন মাতানো একটা ঘ্রাণ আসতেছিল, খুবই ইমপ্রেস করার মতো।
এক সাইড থেকে এখন সুন্দর মতো করে মাখিয়ে নিচ্ছি। তো এক সাইড থেকে নেওয়াটা আমি দেখাতে পারিনি, ওটা মিস্টেক হয়ে গেছে। মাখিয়ে নেওয়ার পর খুব ভালো করে উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি, আর একটু একটু করে মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যারাই শীতল পছন্দ করে ভিডিওটা দেখলেই কিন্তু তাদের মানে অন্যরকম একটা আকর্ষণ আসবে, খেতে ইচ্ছে করবে। তো ফাইনালি আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি রোদে দিয়ে শুকানোর জন্য কিন্তু একটু হাতে নিয়ে ছোট ছোট একটু গোলাকৃতির সাইজ দিয়ে এইভাবে করে নিচ্ছিলাম। এই যে এরকম একটা ভাব নিয়ে এগুলো কিন্তু রোদে শুকাতে হবে। হ্যাঁ, যেটি রোদে শুকাবেন সেটা কিন্তু সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, আর নতুবা ডিপ করেও রাখতে পারবেন। ফ্রিজে ডিপ করে রেখেও কিন্তু খাওয়া যায়। তবে হ্যাঁ, ওইটা স্বাদটা এত বেশি ভালো লাগে না, কিন্তু রোদে শুকিয়ে যে রান্না করা হয় তখন কিন্তু একেবারে মনে হয় যে ইনস্ট্যান্ট মানে শীতলটা তৈরি করে রান্না করছে এরকম একটা ফ্লেভার দেয়। তবে যখন আপনারা শুকোতে দেবেন ঠিক সেই সময়টাতে একটু হলুদ ছড়িয়ে দেবেন, যেন কোনো রকমের পোকা ওখানে আক্রমণ করতে না পারে। তো এইটা আমার ফাইনাল লুক। দেখতে সুন্দর লাগছে না? আশা করি প্রত্যেকেরই এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আবারও আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।